গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফকির। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 12ই সেপ্টেম্বর 1894 সালে এবং মারা যান 1 নভেম্বর 1950 সালে। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফকির। প্রধান চরিত্রে ইচু মণ্ডল। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত। তালি দেওয়া কাঁথা। ওর বউ, নাম তার নিমি, শেষ রাত্রে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে বলে মনে হলো তার। ইচু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দে দেখি। ওর বউ বললে, জনে যাবে না, তবে চলবে কিসে? কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতে। সজনে শাক মাখ সেদ্ধ কর আর ভাত। নুন আছে? একটু অমনি পড়ে আছে মালাটার তলায়। তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারি, 10 আনা করে জন, অন্য সময় 3 আনা করে হতো। যে হাঁড়িতে যদি চাল থাকতে দেখলে তবে তুমি আর জনে যাও না, ও ভালো না। নামাজের সময় ঘ্যান ঘ্যান করিস নি বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে? কি আছে রে? কিছু নেই। দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। 2 কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাই দে, বেনাবেনি না খেয়ে গেলে দুপুরবেলা এমন খিদে পায়, দাঁত ধরতি হাত কাঁপে, কাজ করতে পারিনি। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল। ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কমলীলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বনখেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি। টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামা গোয়ালা জনমজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে সে বললে, যাবা কোথায়? সনেটপুরের বিলিদান কাটতি। কত করে জন দিচ্ছে? 7 কি করে বিঘে? তামাকের আগুন দেবা? নিয়ে যাও, ওই বেনাজোপের ঝড়ে মাংসাজ। ভাত খেয়েই চলে আইলাম, হাফ জিরুতে পারিনি। তামাক না খেলি কাজে মন বসে? মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই দান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে।
তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রাগাছির ফকির সে টান আরও বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে ও ইচু শেষকালে ফকির হবা নাকি গো। ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে, বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়। ওই চু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ও বেলা এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখতো নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাটাখানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটোবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধানকে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়। সকলেরই বাড়িতে ধান, কার ধান তিনি গিয়ে ধরবেন। দিন 2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হলো। মুখুজ্জে মশাই বললেন, কি রে ইচু, কি মনে করে? সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমির ধান্দাটা কাটাখানে কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুললুম। তা বাপু, ডেরা সুদ দিয়ে সেই ধান্দা আপনাকে ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইচু? আমি আকাশ পাতাল হাতে রাখছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির হাল ঠিক করতে পারলাম না। তারপর শুনলাম আপনার জমির ধানকে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি। খেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন 1.5 বাড়ির সুদ দেবো নাই আপনারে। মুখুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু তার আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জে মশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু। আমার ধান যা কেটেছিস ও আর আমাকে ফেরত দিতে হবে না, ও তোকে দিলাম। ভুল করে কেটে ফেলেছিস, তার এখন আর কি হবে? ইচু হাত জোর করে বললেন, তা হবে না মুখুজ্জে মশাই, ও ধান নিতে পারবো না, মাফ করবেন। ও ধান আমার গলা দিয়ে নাববে না। আল্লাহ যা আমার হাত তুলে দেবেন তাই খেয়ে পরাণ বেঁচিয়ে রাখবো। যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জে মশাই জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন, যাক, 2টো চিঁড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। সানেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে জনমজুর এখনো কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞাসা করে, কি ধান এটা গো? বেনাঝুপি। এবার ফসল কেমন? 2.5 থেকে 3 বিশ পর্তা হতে পারে। বিঘের? বিঘে নাকি কাঠায়? ইচু হা হা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাটায় 2.5 বিঘ ধান ফলন হলি আমরা জন খেতে খেতাম গো কর্তা। বাড়ি কোথায় তোমার? চাইলে পাড়া। নাম? ইচু মণ্ডল। বেলা 2:30-এর গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জনমজুরদের জন্য
জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে ৮ ক্রোশ দূরবর্তী সানেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘন্ট ও কুঁচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলল, আজ একটু সকাল সকাল যাব। মোর ঘরে নুন নেই, বাজার থেকে নুন না নিয়ে গেলি বাসকাস খেতে পাবে না। নুন কনে বাবা, বাজারে কালো খোঁজ করেছি, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখে তো পোকা পড়ে গেল। আর অন্ধকারে খেয়ে খেয়েছি এই ঢেলা বেরুল। কেরাচিনি তেলের মুখ দেখিনি কত কাল। কুমড়োর ঝালটা করেছে বেশ। সনেকপুরে এরা খেতে দেয় ভালো, পেটটা ভরি খেতে দেয়। কেরাচিনি পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজলে কলকেতে বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, হ্যাঁ দে ধরা চাষা। সাসা, তোমার বয়স হলো কুড়ি। তা যেবার জোড়া বন্যা হইল সেবার আমি গরু চড়াতে পারি। 30 কি 40 হলো প্রায়। কেউ বিশেষ কিছু বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এর কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়, 5টার গাড়ি গড়গড় করে মালদহর বিলের উপর দিয়ে চলে গেল। ঝিঙের ক্ষেতে ফুল ফুটেছে সানেকপুরের মাঠে। নোয়ালি সর্দার জাতে বুনো। সানেকপুরের মধ্যে অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নিয়ালি সর্দার বললে, ওই চু, কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? সনেটপুর ওলাদের বিলি ধান কাটা হচ্ছে। চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাওয়া। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে। আচ্ছা সর্দারের বাড়ি তামুক খাওয়া চলো। নোয়ালি সর্দারের তামাক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদরস্তর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। 7 শিকের কম পড়বি না গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অনার্য তো কিছু বলছি না। অনার্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিকে। এটা ভেবে চিন্তে কথা বলো। 5 শিকে করো। আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি, তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরে এইবার এত বড় বড় চ্যাং মাছ। নিয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, 7 শিকের কম করলি। আরে কলকে ধরো চাচা, হাতে গাছের জলি শশা গোটা কয়েক নিয়ে যাও, দুজনে খেও। শশা পুঁতেছিলে? মাসা শশা না মেঠো? মেঠো কোথায় পাবা চাচা? এই উঠোন তো মাচা করে দিয়েছিলাম। শিব বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারি আগুন দাম। আমার আশেপাশের সেরা রেস্টুরেন্ট। সে কথা আর বলো না। হাটে বাগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য উঠে গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে দুটো কটা তুলে দেওয়ানি, খেও। যাগে 5 শিকেই দিও সর্দার, কারোর কাছে পেরে কাজ করো না যেন এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জনমজুরের নেতা। ওর কথায় দরদস্তর ঠিক হয়। ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত বেরিয়েছিস? এবেলা শরীরটা খারাপ, পানি দেওয়া ভাত আছে, খাও। বিঘের কিছু নেই। এই ঝিঙে কথা বেঁধে দে। রাঁধবো কি দিয়ে? তেল কনে 5 পালা ধার করে এনেলাম আছিরান বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারিনি। আবার কি ধার করতে ছুটবো? পোড়া? নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে, ও মা, মুই কনে যাব গো? ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি, খেতে পারবা না।
পারবো পারবো, দে তুই। খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদোর, কে আসে কে যায় তা কিছুই বোঝা যায় না। কচু ঝাড়ে কেয়া ঝাঁকের ঝোপে জোনাকি জ্বলছে, দেবতা ঝিলিক মারছে, রাত্রে বৃষ্টি হবে বোধহয়। ভাদ্রের গুমোট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসে ওর চোখে। আর জ্ঞান নেই, কতক্ষণ পরে সে তা জানে না। লোকজনের গোলমেলে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা। ওই ছু এছু, বাড়ি আছো? বচিরদ্দি শেখ ডাকছে। ওই চু, বলি ওটো, শোনো এইদিকে। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছল। মফজের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোড়লের পো? বুড়ো হাফেজ মণ্ডল বললে, এদিকে এসো। আগে নামাজটা করেনি, দেরি হয়ে গিয়েছে। ইচু ঘরের পেছনের দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে, ওর বুকের ভিতর টিপটিপ করছে। ভয়ও হয়েছে ওর। নিমি এ সময় কোথায় গেল, হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পিছনে পেছনে কলের পুতুলের মতো চলল। রেললাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের এক হাঁটু জল পার হয়ে সবাই রেললাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেললাইনের ওপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বলল, এখানে আসো। কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিলে। রেললাইনের ওপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা। দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ নিমির। তারপর আর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোক মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেল লাইনে শুয়ে রাখা হয়েছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার ওপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এক্ষুনি। তার আগে একটু ইচুকে একবার জিজ্ঞাসা করা দরকার। সে কোথায় ছিল তা জানা দরকার। সেজন্যই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে বললে, মু কিছু বলতে পারি না চাচা, আল্লাহ জানে মুর মতো ঘুমতে গেলাম। বৌরি কিছু বললে? ঝগড়া হয়েলো? কিছু না চাচা। বউ ঘরে শুয়ে এলো। ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উকি মারলে, এ প্রশ্ন করে কেন লোকে? বচিরদ্দি শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনে, কিছু সেরকম লোক নয়। চলো এক্ষুনি বনগাঁয়ে, ওকে নিয়ে মোক্তার বাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলেই এক্ষুনি দফাদার এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা 6-7 জন ওরে নিয়ে বনগাঁয়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি। পুলিশ গ্রেপ্তার করবার আগেই। কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্নস্বরে বলে, কিন্তু উকিল মুক্তারদের বাবুদের টাকা মুই কোন থেকে দেবে? মোর হাতে 1 টাকা আছে, কালকেকার জনের ধরুন, তাতে হবে? টাকার জন্যে তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি, কি বলো বচ্ছিদি? তা নিশ্চয়,
টাকার জন্যই তুমি ভেবো না, সে মোরা দেখব। রেল লাইন ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলি পুলিশ ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুক্তার রামলাল চাটুর্যের মশাইয়ের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি, সেরেস্তায় বসেই চা খাচ্ছেন এবং মহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জামিননামা দুটো সই করাতে হবে, তোমার সে খেয়াল থাকে না। এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে। কাল বিনয় বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পাইনি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল 2খানা বার করে ফেলো, আগে নইলে জেরাই হবে না। কে কৌতুকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলাল বাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেশে লোক যখন পড়ে তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কিরকম খুন? কিছু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বচিরউদ্দিন শেখ পাশ থেকে ঈষৎ গলা খাঁকার দিয়ে নিয়ে বললে, ভালো না। ইচু অবাক হয়ে বচিরউদ্দির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না। কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করে রইল। বচিরউদ্দিন বলে যেতে লাগলো, বাবু, এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ। ও এসব কিছু জানে না, খুন ও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জাঠেমি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল? বচিরউদ্দির অবস্থা বিপর্যয়। হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে, আজ্ঞে বাবু, যা বলছেন অতি লেহ কথা, তবু ইচু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞাসা করো, সবাই এ কথা বলবে। রামলাল বাবু সিগারেট টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জন খেটে এসে অঘরে ঘুমোচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাতে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছু জানে না। সেবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়? না বাবু, গলায় অস্তরের দাগ দেখলেই বোঝা যায়। গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। তাই প্রিজাম্পশন হবে, পুলিশও তাই বলবে। লাশ দেখে কে আগে? বাবু, মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। থাক, সুরতাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছো। বড্ড শক্ত কেস, সন্দেহকেও ইচু মণ্ডলের ওপরেই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল,
ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কি না? তোমরা লুকিয়ে চলে এসেছো তো? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই ইচু। ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাঁড়ালো। তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞেস করবো না, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করোনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করবার জন্য নানা রকম চেষ্টা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা নাই করে থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। বাবু, পুলিশ ধরলি রাখবে কোনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না। দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা কড়ি জোগাড় করো, গিয়ে বড্ড ফ্যাসাতে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফেজ ও বচিরদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয়ে মোক্তারবাবুর টাকাই জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদাই কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে। এতক্ষণ সে একটিও কথা বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু, মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মোক্তারবাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা। এই রকম ভাবেই বলে তিনি জানেন। হাফেজ ও বচিরদ্দি মুখ চাওয়াচাওয়ি করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মোক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। বলে ফেলো বাবু, যা আছে পেটে। অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বললেন, বাবু, মোর একটি দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন খেতে খাই। আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না। গরিব বলে দয়া করে একটি আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক, আপনার ভালো করবে। আহা হা, পা ছুঁয়ো না। কি কি বলো? বাবু, যেখানে মনে রাখে যা করে খেতি নেই, কিন্তু বাবু আপনি এইটি তাদের বলে দেবেন, ব্যবস্থা করেছেন 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়িতে পারি। আর কিছু আমার বলার নেই বাবু। রামলাল বাবুর সেরেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না। হাফেজ ও বচিরদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলে। ঘুঘু মোক্তার রামলাল চাটুর্যে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি। যে খুনের দায় আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার করবে, আজ বাদে কাল যাকে দাওয়ায় চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাড়া যার মাথার উপর ঝুলছে নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভাইয়া, যখন লোকটাও কথা বলল। আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে, যা সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক, আমার চোখে জল এসে পড়ল ভাইয়া। ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙ্গাড়া, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে চারটি হোটেলের ভাত খাইয়া নিলি হতো, পুলিশে ধরলি কোথায় নিয়ে যাবে? আজ খাওয়া হবে কি না ঠিক তো নাই। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছাওয়ায় নামাজ পড়তে বসল। আর কোনো কথা ওর মনে পড়ে থাকে না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়। সে সব ভুলে যায়। চোখে যেন জল আসে। নিমি কত ভাত বেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা।
নিমিকে সে খুন করবে? কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখল পুলিশ দাঁড়ফার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে, ডাক হাঁক, সাক্ষীর জবাববন্দি হতে বিকাল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে ইঁচুর দ্বারা এখন হয়েছে বলে তারা কেউ বিশ্বাস করে না। জবাববন্দিতে আরও প্রকাশ পেল ইঁচুর স্ত্রী নিমি প্রায় রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোতো। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না, প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইঁচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না জানি গা বাবু, কিছু জানি নে মুই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে? আল্লাহর যদি তাই মরতি হয়, মোর মনে একটুকু খোদ থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তিনি তাই করুক, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলি ও চোখ দিয়ে পানি পড়ে। অমর লোক এদিগরে নেই। তুমি কাল রাতে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছে সখী। সনের পুজে বিলিজন খাটলাম সারাদিন। ওনারা ডাকলে সকালবেলা, তাই মুই ঘুম ভেঙে উঠি। দারোগাবাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন। কে সাধু কে বদমাইশ চেনেন। ইঁচুর দ্বারা এ কাজ হয়নি ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে এ সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইঁচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা হা করে উঠল। নিমি, ও নিমি, মোর ভাত এনে দে। সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত যে যা বলে ওসব সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোর ভাত এনে দিলে নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইঁচুকে আর তার ঘরে দেখতে পেলে না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়িকুড়ি, নারকেলের মালা, 2-1খানা পেতলের ঘটি বাটি সব ফেলে রেখে গিয়েছে। খালশেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুঠিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইঁচু ফকির। শেষ হলো আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফকির। ইঁচু মণ্ডলের চরিত্রে পলরব, ইঁচুর বউয়ের চরিত্রে প্রতিমা শিকারী নস্কর, অন্যান্য চরিত্রে পলরব, সুতীর্থ দাস, শুভ, রণজয় রায়চৌধুরী, অভিরাজ আশিস। গল্প পাঠে আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব, ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।